ডাইনিং রুমের এক কোণে চেয়ারে চুপচাপ মাথা নিচু করে বসে আছি, আর আমার 2 চেয়ার বাদে গপ গপ করে পেট পুরে লাঞ্চ করছেন সাদীপ ভাইয়া। রাগে আমার শরীর শিরশির করছে। একটু আগে আমাকে কি বলেছিলেন উনি? না জেনে না শুনে কে কি বলল, ওই কথা শুনে নাচতে ছিল। আস্ত অমানুষ। রাফসান ভাইয়ের রুমে থাকাকালীন সাদীপ ভাইয়ের ব্যবহারটা শুধু চোখে ভেসে আসছে। তখনের কান্নার জন্য এখনো আমার হিচকি উঠছে। সাদীপ ভাইয়া আমার 2 বাহু ধরে জিজ্ঞাসা করছিলেন কেন। তার কথা শুনিনি আমি কিছুক্ষণ চুপ থাকার পরও যখন কোনো উত্তর দিচ্ছিলাম না, তখন সাদীপ ভাইয়া আমার গাল চেপে ধরেছিলেন। কি সমস্যা? মুখের আওয়াজ বন্ধ? আরে ব্যথা পাই না আমি? এত শক্ত করে আমার নরম গাল ধরবেন না, ছাড়েন আমাকে। আরে ভাই, কোনো কথা শোনেননি? ওইটা তো আমাকে ভাবতে হবে। তুই কি সত্যি মনে করতে পারছিস না কোন কথা? ওনার চিল্লানিতে আমি কেঁপে উঠলাম। যতই সাহস দেখায় না কেন, অযথা কেউ বকা দিলে কান্না তো পাবে। কথা বলতে বলতেই আমি কেঁদে দিলাম। আরে ভাইয়া, চিল্লাচ্ছেন কেন? একটু শান্ত হয়ে বলুন না, আমি বুঝছি না কিছু। আপনি তো আমাকে অনেক ব্যাপার নিয়েই কথা বলছেন, এখন কোন কথাটা শুনিনি ওইটাই আমাকে বলেন। সাদীপ ভাইয়া ওনার এক হাত দিয়ে আমার এক বাহু এবং আর এক হাত দিয়ে আর এক গাল চেপে ধরে বলতে লাগলেন, সেদিন আবারও কেন ব্যালকনিতে গিয়েছিলে? মানা করছিলাম না? কোন দিন? বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে আমার বাসায় ছিলে। এর পরের দিন বকা দিয়েছিলাম, মনে নেই? বেলকনিতে দাঁড়িয়েছিলে তাই। আমার মিটিংয়ের মানুষ ছিল সেদিন অনেক, তাই তো নিষেধ করেছিলাম। কিন্তু তুই কি করেছিস? আবারও গিয়েছিল বেলকনিতে। নাহলে অমানুষ আফিক কেমন তোকে দেখতে পেল? দেখেছ তো দেখেছে, কিন্তু সে অমানুষের বাচ্চা নাকি তোকে বিয়ে করতে চায়। হোয়াট দ্য হেল! কথাটা বলেই সাদীপ ভাই আমাকে ছেড়ে পাশে থাকা খাটে জোরে একটা লাথি দিলেন। সাথে সাথে খাটে একটু দূরে ছিটকে গেল। এত শক্তি ওনার! কিন্তু ওনার এমন কাণ্ডে আমি নির্বিকার হয়ে গেলাম। আবারও সাদীপ ভাইয়া আমার দিকে তেড়ে আসতে নিলে একটু দূরে সরে গেলাম। আমি কি জানি কে দেখেছিল আমাকে? তাছাড়া বেলকনির গ্লাস টানা ছিল, আর উনি চুমু বা ইতিয়াপু অথবা অন্য কেউ দেখেছেন হয়তো। এখানে আমার কি দোষ? তোর কথাই বলেছে সে। এদি আর চুমুকে সে ভালো করে চেনে। গ্লাস টানা থাকলেও বাইরে থেকে তা দেখা যায়। ওই কুত্তার সাহস কি করে হয় তোর দিকে তাকানোর? ভাগ্যে সে ফোনে বলেছিল কথাটা। সামনে থাকলে তো নাক বরাবর একটা পাঁচ মেরে দিতাম। আর কখনো যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করিস, তোর অবস্থা আমি খারাপ করে ফেলবো। মাথা রাখবি এটা। আর চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে কিন্তু গাল কামড়ে ছিঁড়ে ফেলবো আমি। শুধুমাত্র কেউ আমাকে দেখে আমার জন্য বিয়ের প্রপোজাল দিয়েছে তাই বলে এত রাগ? আমি দাঁড়িয়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছছি আর সাদীপ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। রাগে উনি রীতিমতন ওনার চুল টানছেন। তখনই মা রুমে আসলেন। কিরে সিফা, তোকে সেই 10 মিনিট আগে পাঠালাম সাদিকে ডাকতে, কিন্তু তোরা দুইজন এইখানে এইভাবে দুই প্রান্তে দাঁড়িয়ে আছিস কেন? আর তুই কাঁদছিস কেন ফুল? কিছু না খালামণি, একটু বকা দিয়েছে তাই। তোমার মেয়ে তো অল্পতে কেঁদে সাগর বানিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, চল তো বাবা, খেয়ে নে। আর শেফা, তুই ছাদে যা, সবাই যাচ্ছে ওইখানে। নিচ থেকে আমার লিচু নিয়ে আয়, রান্নাঘরে রাখা আছে। খালামণি, আমার খাওয়ার পর বাটি প্লেট সব তোকে দিতে হয়। এটা ওর একটা পানিশমেন্ট। তুমি বরং ওইগুলো নিয়ে ছাদে যাও। আর শেফা, আমার খাওয়া শেষ পর্যন্ত আমার সাথে বসে থাকো। সাদীপ ভাইয়ের কথাতে মা মাথা নাড়িয়ে চলে গেল, আর আমি সাদীপ ভাইয়াকে বলে উঠলাম, কেন? আমি কেন ধুবো প্লেট? আপনার চাকরানি পেয়েছেন নাকি? পারবো না আমি। কথা শুনতে তুই বাধ্য। থাপ্পড় খেতে না চাইলে চল, খেতে পেয়েছে অনেক। দেরি করলে তোকে না খেয়ে ফেলে। সো চলো লাল টমেটো। বলেই উনি আমার হাত ধরে নিচে ডাইনিংয়ে চলে গেলেন। আর আমি হাত ছোটাতে চেয়েও পারছি না। ওনার গাড়ায় মনে হয় অদৃশ্য শক্তি আছে। সেই যে বসলাম ডাইনিংয়ের চেয়ারে, এখনও বসে আছি। মুখ আঠা আঠা লাগছে, চোখের পানি শুকিয়ে গেছে তাই। কিন্তু সাদীপ ভাইয়া মুখ ধুতেও দিচ্ছে না। যত সব। সাদীপ ভাইয়ার খাওয়া শেষ হতেই নানু এসে বসলেন চেয়ারে। সাদীপ ভাইয়া চেয়ার থেকে উঠে নানুকে জড়িয়ে ধরলেন। বাহ! আসসালামু আলাইকুম নানু, কেমন আছেন? আপনাকে দেখতে চেয়েছিলাম, কিন্তু জানতে পারলাম আপনি ঘুম। ওয়ালাইকুম আসসালাম রাজা সাহেব। আছে বুড়িটা ভালোই। তোমার কি খবর? এই এই বছর বিয়ে একটা করেই ফেলো না। আমি টেবিল থেকে প্লেট বাটি আনতে আনতে ওনাদের কথা শুনছি। নানুর কথা সাদীপ ভাইয়া হেসে জবাব দিলেন, আরে নানু, বিয়ে এখন না, সময় হোক। তাছাড়া
বউ আমার এখনও পেচ্ছে, একটু জোরে বকা দিলেই কেঁদে ওঠে। সাদীপ ভাইয়ের কথায় নানু কি বুঝলো আল্লাহ জানে, নানু ফিক করে হেসে দিল। আর সমস্যা নাই নাতি, তুমি একটু ধৈর্য ধরো, আল্লাহ সবই ভালো করবেই ইনশাল্লাহ। ইনশাআল্লাহ নানু, দোয়া করবেন। নানুকে কিছু বলতে না দিয়ে আমি বলে উঠলাম, নানু তোমার নাতি নিজের জন্য বউ ঠিক করে রেখেছে, আর আমার দিকে অন্য ছেলে তাকালেই তার গায়ে আগুন জ্বলে। কেন জিজ্ঞাসা করো না তার থেকে। আমার কথা সাদীপ ভাই আর নানু হেসে উঠল। ইস কা চলে উঠলো, এত হাসার কি, জোকস বলেছি নাকি আমি? এদের কিছু না বলে গাল ফুলিয়ে আমি টেবিল মুছতে লাগলাম। নানু আর সাদীপ ভাইয়া কথা বলতে বলতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিলেন। নানু এই রাগি বোম্বাটার দল হয়ে গেল। সন্ধ্যাবেলা এখন সবাই ছাদে বসে আড্ডা দিচ্ছে, আমি আর চোখে রাফসান ভাই আর ঝুমুর প্রেম দেখছি। দুজনে ইগোস্টিক মানুষ ওরা, ওদের রিলেশনের কথা আমাদের বাসার আর ঝুমুর বাসার সবাই জানে। আসলে খালামণির অনেক ইচ্ছা ছিল আমার দুই ভাই থেকে যে কোনো একজনকে ওনার দুই মেয়ের একজনের সাথে বিয়ে দেবেন, কিন্তু ইতি আপু আর ইসলাল ভাইয়া নিজেদের আলাদা প্রেম থাকায় ওদের বিয়ে দেওয়াটা হয়ে ওঠেনি। কিন্তু মজার কথা হলো এই কাহিনী জানার আগেই রাফসান ভাইয়া আর ঝুমুর প্রেম হয়ে গেল। একদিন ইসলাল ভাইয়া তা জেনে যায় আর দুই পরিবারকে জানিয়ে দিল। ভেবেছিলাম কেউ মেনে নেবে না ওদের সম্পর্ক, কিন্তু আমাদের ভুল প্রমাণ করে দুই পরিবারই ওদের সম্পর্ক মেনে নিয়েছে এবং বিয়ের আগ পর্যন্ত ঝুমু আর ভাইয়াকে যার যার সীমার মধ্যেই থাকতে বলেছেন। সেদিন সবার মুখে এক অন্যরকম খুশি দেখেছিলাম। মামা মামি জুরাইন খালা মা রাফসান ভাই আমি ঝুমু ইতি আপু আমরা সবাই মিলে আড্ডা দিচ্ছি আর আম লিচু খাচ্ছি। নানু বাসায় গাছের আম আর লিচু আমার ছোটকাল থেকেই প্রিয়। একটু পরে দেখলাম সাদীপ ভাইয়া আসতে ছাদে, এর মধ্যেই বাসায় গিয়েছেন উনি, কারণ একটু আগে তো পাঞ্জাবি পরা ছিল ওনার, আর এখন টি শার্ট আর ট্রাউজার পরেন। একটু করে তাকিয়ে চোখ ফিরিয়ে নিলাম, ওনার সুন্দর রঙের ঢং দেখতে চাই না আমি, রাক্ষস একটা। সাদীপ ভাইয়া এসেই বসলেন আমার পাশে, কিন্তু আমিও কম কিসে নিচে নেমে যাওয়ার জন্য উঠে পড়লাম। এদিকে শেফার এমন গাল ফোলাতে সাদীপ ভাইয়া মুচকি হেসে উঠল, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সে মোবাইল চালাতে লাগলো। নিচে নেমে রান্নাঘরে গেলাম, কারণ আমি জানি ভাবি একা কাজ করছেন। গিয়ে দেখি ঠিকই ভাবি পাস্তা রান্না করছেন, আর আমিও ভাবির সাথে সামান্য নাস্তা বানাতে লাগলাম। ভাবি আর আমি মিলে পাস্তা নাগেটস পিৎজা বানিয়ে নিলাম, আর ইসলাল ভাইয়া অফিস থেকে আসার সময় গ্রিল চিকেন আর পরোটা নিয়ে এলো। নাস্তা বানিয়ে সব টেবিলে সার্ভ করে দিলাম। সার্ভ করার সময় দেখলাম সাদীপ ভাইয়া সিঁড়ি দিয়ে নামছে ফোনে কথা বলতে বলতে, আর ভাবি গেল রুমে ওষুধ খেতে। আমি সবার জন্য কফি বানাতে শুরু করলাম। কফি বানিয়ে ফ্ল্যাক্সে নিয়ে নিয়েছিলাম। এমন সময় পিছন থেকে কেউ ফাও করে চিল্লিয়ে উঠল, আর আমি হঠাৎ এমন হওয়ায় প্রচণ্ড ভয়ে কেঁপে উঠলাম। সাথে সাথে গরম কফি পড়লো আমার বাম হাতের তালুতে। উফ আল্লাহ, জ্বলে উঠল। সাথে সাথে দিলাম এক জোরে চিৎকার, আল্লাহরে বলে। চিৎকার দিয়ে আমি হাত ছাড়া দিয়ে কান্না করতে লাগলাম, আর পিছনে দাঁড়ানো জুরাইন আবার চোখের তাকিয়ে রইল। বেচারা ভেবেছে এমনিতে আপুকে একটু দুষ্টুমিতে জ্বালাবে, কিন্তু এখন তো সে তার আপুর হাতই পুড়িয়ে দিল। আর সাদীপ শেফার চিল্লানো শুনে মোবাইল রেখেই এক দৌড় লাগালো কিচেনে। গিয়ে দেখলো শেফা হাত দিয়ে লাফাচ্ছে আর কান্না করছে, আর পাশেই জুরাইন মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। সাদীপ দ্রুত শেফার কাছে গেল। কফির পাতিল আর ফ্লাক্স পড়ে থাকতে দেখে সাদীপ বুঝতে পারলো শেফার হাতে গরম কফি পড়েছে। দ্রুত শেফার হাত ধরে বেসিনে পানি ছেড়ে তার নিচে দিয়ে দিল, আর শেফা ঠোঁট চেপে কান্না করছে। সাদীপের যে এখন কি পরিমাণ রাগ লাগছে বলার বাহিরে। কাজ না পারলে করতে বলে কে তোকে? কাজ না পারলে করতে বলে কে তোকে? হাতটা পুড়ে ফেললি তো? আর যদি কখনো রান্নাঘরে খালাভাবি ছাড়া ঢুকিস, আর খাদু গরম কফি ঢেলে দেব। রেগে সাদীপ বলল। জুরাইন ভয়ে ভয়ে বলে উঠল কথাটা। শুনেই সাদীপ জোরে একটা বকা দিল জুরাইনকে। তুমি তো ছোট না জুরাইন, এভাবে আপুকে আর কখনো ভয় লাগবে না। দেখলে তো হাত পুড়ে গিয়েছে তোমার আপুর। মামি শুনলেও বকবে তোমাকে, আর কখনো এমন কাজ তোমার আপুর সাথে করবে না। যাও এখন লিভিং রুমে বসে থাকো। বলেই জুরাইন মুখ কালো করে চলে গেল। ছোট বুঝতে পারিনি তাই বলে বকা দেবেন? অয়েন্টমেন্ট লাগালেই তো ভালো হয়ে যাবে। চুপ, একদম চুপ। এত ডেসপারেট মানুষ কেমনে হয়? সামান্য চিল্লানে দিল আর তাতে হাত পুড়িয়ে ফেললে। সাদীপ ভাইয়ের মাথা খুব গরম এখন, কিছু বললে ঠাস করে লাগিয়ে দেবে। আমার হাত পরিষ্কার করতে ভাবি এসে গেল কিচেনে। সম্পূর্ণ ঘটনা সাদীপ ভাইয়া ভাবিকে বলল, আর ভাবি সাদীপ ভাইয়ের কথা অনুযায়ী ফার্স্ট এড বক্স এগিয়ে দিল ওনাকে।
ডাইনিংয়ে চেয়ারে বসে আমার হাতে ফু দিয়েই সাদীপ ভাইয়া আস্তে আস্তে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছেন হাতে পোড়া জায়গায়। হাতে প্রচণ্ড জ্বালা করলেও আমি এখন তাকিয়ে আছি সাদীপ ভাইয়ার দিকে। মানুষটা এখন কেমন যেন একদম শান্ত হয়ে গিয়েছে। কি যত্ন করে আমার হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছেন। সাদীপ ভাইয়া এমন হঠাৎ ভালো হয়ে যাওয়াটা আমার মানতে খুব কষ্ট হয়, কারণ উনি যে একটা রাগী বোম। সামান্য পাস্তা খেয়ে ডাইনিং থেকে উঠে লিভিং রুমে চলে আসলাম। হাতের তালুতে ফোসকা পড়েছে, তবে সাদীপ ভাইয়া তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা দেওয়ার কারণে ফোসকা একটু কম পড়েছে, না হলে তো গরম কফি পড়ার কারণে হাতটা ঝলসে যেত। তবে বেশি কফি পড়েনি হাতে, যেই অল্পটুকু পড়েছে তাতেই হাতের এই অবস্থা। কিন্তু আল্লাহর দরবারে অনেক শুক্রিয়া, সব কফি যদি পড়তো হাতে তবে কি অবস্থা হতো হাতের আল্লাহই জানেন। ছাদ থেকে সবাই এসে দেখলো আমাকে সাদীপ ভাইয়া অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছেন। মা তো এসেই উত্তেজিত হয়ে গেল। ফুল, হাতে কি হয়েছে? এমন লাল হয়ে গেল কেন হাতে? খালামণি, তোমার মেয়ের হাতের কফি পড়েছে। নেক্সট টাইম থেকে ও যেন একা কিচেনে না ঢোকে। আমাকে কিছু বলতে না দিয়ে সাদীপ ভাইয়া বলে উঠলেন। মা কিছু বলল না, আর সবাই নাস্তা খেতে বসে গেল। নানু আমার হাতে দোয়া পড়ে ফুঁক দিচ্ছেন। সবাই গপ্পা গপ করে খাচ্ছে, কিন্তু হাতের জ্বালার কারণে আমি শুধু পাস্তা খেয়ে উঠে নিলাম। পাশ ফিরে দেখে জুরু, বেচারার চোখে পানি এসে গিয়েছে। সাদীপ ভাইও তখন বকা দেওয়াতে ছেলেটা বড্ড মন খারাপ করেছে। আমি মুচকি হেসে ডান হাত দিয়ে জুরুর চুল এলোমেলো করে দিলাম। ছোট ভাইয়ারা বড় বোনকে একটু আধটু এমন জ্বালায়, এতে কান্না করার কি আছে? কথাগুলো বলে জুরুকে এক পাশ থেকে জড়িয়ে ধরলাম, আর জুরু মুচকি একটা হাসি দিল। জুরুর কথায় আমি কিছু বলতে যাব, অমনি সাদীপ ভাইয়ের কথায় আমি আর জুরু পিছিয়ে তাকালাম। তোমার আপি তো তোমাকে জীবনও বকা দেবে না, কিন্তু আমার তো দায়িত্ব বলে কিছু আছে নাকি? এমন ভয় লাগানো আর কখনো যেন না দেখি সুরাইন। আমি জানি তুমিও তোমার আব্বুকে অনেক ভালোবাসো, কিন্তু তোমার আব্বু এখনো ছোট বাচ্চা, সে অল্পতেই ভয় পেয়ে লাফিয়ে ওঠে। সো ব্রো, কিপ মাই ওয়ার্ডস ইন ইউর মাইন্ড, ওকে? এদের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। আমাকে বাচ্চা বলছে এই লোকটা। হ্যাঁ, নিজে কি? নিজে তো একটা 27 বছরের বুড়া। এই সাদীপ ভাইয়া, আমাকে আপনি বাচ্চা বলছেন কেন? আমি কি বাচ্চা? আমার বয়স 19 বছর আর আপনি আমাকে বাচ্চা ডাকছেন? আপনি নিজে কি? নিজে তো একটা বুড়া। কথাগুলো বলেই সাদীপ ভাইয়ার দিকে তাকালাম। সাদীপ ভাইয়া আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছেন, কিন্তু হঠাৎ সাদীপ ভাইয়া হাসতে হাসতে বললেন, গুড ব্রো। আমি বুড়া? কোন গেলে? আমার মতো ড্যাশিং ছেলে দেখেছি জীবনে? একবার বিয়ে করবো বললে শত শত মেয়েরা লাইন ধরবে, আর তুই কি বলছিস বুড়া? আমি আর জুরু একজন একজনের দিকে তাকাচ্ছি, একবার আর একবার সাদীপ ভাইয়ের দিকে, কিন্তু জুরু সাদীপ ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলল, নিচে বাচ্চা হয়ে অন্যকে বুড়া বলিস, তাই না? দেখবি তোর কপালে বুড়া জামাই আছে, তখন কি করবে? সাদীপ ভাইয়া জুরু একসাথে হাইফাই দিল। আবারও সাদীপ ভাইয়া বলে উঠল। আমি কিছু বলতে যাব, কিন্তু সাদীপ ভাই আমাকে থামিয়ে বলল, একটু আগে বলেছিলাম না আমার মতো সুন্দর ছেলে দেখেছিস নাকি? এটা জাস্ট এমনি কথার কথা বললাম। কোনো ছেলের দিকে তাকালে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। দেখতে হলে শুধু আমাকেই দেখবে। ওনার কথার মাঝে ইতি আপু আর ঝুমু চলে এলো। কি আলাপ হচ্ছে এখানে? হ্যাঁ ভাই, তুমি ঝগড়া করতে জানো? শাট আপ এভরিওয়ান। সাদীপ ভাইয়ের চিল্লানি খেয়ে সবাই একেবারে চুপ হয়ে গেল। তখনই মা, খালা, ভাবি, নানু, মামি এলো লিভিং রুমে। ভাইয়ারা মেবি নাস্তা করে যার যার রুমে চলে গেল। মা, আমি আসছি। ডিনার আমি বাইরে করব। তোমরা কি থাকবে নাকি আজকে? আজ মা বোন ভাবির সাথে গল্প করে রাত কাটিয়ে দেবো, কিন্তু কাল সবার ওই বাসায় দাওয়াত রইলো। ওকে, আল্লাহ হাফিজ মা। সাদীপ ভাইয়ের বাকি সবাই থেকে বিদায় নিয়ে চলে গেলেন, কিন্তু আমার দিকে ভুলেও তাকায়নি, হাতের অবস্থা জিজ্ঞাসা করেনি। রাগ করেছেন নাকি উনি ওনাকে বুড়ো বলার কারণে? আমি তো এমনি দুষ্টুমি করে বলেছি। সাদীপ ভাইয়া মোটেও বুড়ো না, অনেক সুন্দর একটা ছেলে উনি। যে কোনো মেয়ে ওনাকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে, কিন্তু সাদীপ ভাই আমাকে এটা কেন বলল? আমি যেন বাইরে কোনো ছেলের দিকে না তাকাই। সেই ক্লাস 10 থেকে এসব শুনে আসছি আমি ওনার মুখ থেকে। তাছাড়া আমার এত ইচ্ছা নেই প্রেম করার বা কোনো ছেলের দিকে তাকানোর, কারণ মা বাবা যার সাথে বিয়ে দিবেন উনি আমার জন্য বেস্ট হবে। তাই আর এসব পথে যাইনি আমি কখনো, কিন্তু মনে মনে আমি এই রাগী সাদীপ ভাইয়ের ওপর ক্রাশ খাই। সাদীপ ভাইয়ের বিয়ে হয়ে গেলে আমি কার ওপর ক্রাশিত হব? হঠাৎ জুমুরটাকে হুঁশ ফিরল আমার।
কি রে ফুল, বেব, কি ভাবছিস এত? তোর তো জামাইও নেই যে ওনার কথা ভাববি। চুপ কর তো, উপরে চল। কী সব জামাজামি করছিস সবাই? আচ্ছা মা, বাবা আর খালু কোথায়? ওনার একটা কাজে বাইরে গিয়েছেন। ওকে, তোমরা গল্প করো, আমরা 3 বোন আর জুড়ু ভাই উপরে যাচ্ছি। রুমে গিয়ে আমরা গল্প করতে লাগলাম। জুড়ু তার ক্লাসের নানার কৃতিকর্ম বলছে, আর আমরা হাসতে হাসতে কবুকাত। কতদিন পর সবার দেখা পেলাম, খুবই আনন্দ লাগছে। আজ আর পড়তে বসিনি। রাফিদ ভাইয়া কল আসলেই ইতি আপু মোবাইল নিয়ে বেলকনিতে চলে গেল, আর আমরাও যার যার জানেমান মোবাইল নিয়ে বসে গেলাম। নোটিফিকেশনে আর ফ্রেন্ড রিকোয়েস্ট চেক করতে গিয়ে দেখলাম তাসিফ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। এই ছেলে আমার ভালো লাগে না, সব সময় কেমন করে তাকিয়ে থাকবে। আর তাছাড়া বাইরের মানুষকে আমি অ্যাড করি না, তাই আর খাটলাম না ব্যাপারটা। কেন যেন আজ সাদিব ভাইয়ের কথা মনে পড়ছে। উনি কি সত্যি আমার সাথে রাগ করেছেন? 7-5 না ভেবে সাদিব ভাইয়াকে একটা মেসেজ দিলাম। ভাইয়া সরি তখন বুড়ো বলার জন্য। আসলে আপনি বুড়ো না, অনেক সুন্দর, হ্যান্ডসাম। আপনার বউ অনেক সুন্দর হবে, দেখে নিয়েন। রাগ করবেন না প্লিজ। আমার জন্য কেউ রাগ করলে আমার সেটা মোটেও ভালো লাগে না। আপনিও আমাকে আর পিচ্ছি বলবেন না, কেমন? মেসেজেতে কেন জানি বুকটা ধুকধুক করছে। এদিকে টুং করে মেসেজ টোন বেজে ওঠাতে সাদিব মোবাইলটা হাতে নিল। এতক্ষণ সে পার্টিতে আসা লোকজনের সাথে আলাপে ব্যস্ত ছিল। মেসেজ ওপেন করতে সাদিব আনমনে হেসে উঠল, আর মেসেজ পুরোটা পড়েই সাদিব মোবাইলটা বুকে চেপে ধরল আর বলে উঠল, আমার বাবুই। সাদিবকে এমন অবস্থায় দেখে একজন বলে উঠল, এভরিথিং ইজ অল রাইট, এক্সকিউজ মি। এভরিথিং ইজ অল রাইট, এক্সকিউজ মি। বলেই সাদিব একটু দূরে গিয়ে দাঁড়িয়ে ভিড় মুক্ত হলো। সেপাকে মেসেজে রিপ্লাই দিতে লাগলো। বাচ্চাদের কথা আমি রাগ করি না, আর তোর মতো অবুধ শিশুর কথায় তো একদমই না। কিন্তু তোর যদি এতই গিল্টি ফিল হয় তবে হাতের ছবি তুলে পাঠিয়ে দে আমাকে এখন। সাদিব ভাইয়ের মেসেজ দেখে শেফা তো রেগে আগুন। মানা করার সত্ত্বেও তাকে আবার বাচ্চা ডাকা হচ্ছে। কিন্তু এই লোক যখন হাতের ছবি পাঠাতে বলছে তখন ছবি না পাঠিয়ে কোনো দিক নেই। কারণ যদি ছবি না পাঠায় আমাকে হাতের কাছে পেলেই ঠাস করে একটা দিয়ে দেবেন। বাম হাতের তালুর একটা ছবি তুললেই ওনাকে পাঠিয়ে দিলাম। লাল ভাবটা কমেছে আস্তে আস্তে, কিন্তু ফোসকা পড়েতে অবস্থা খারাপ হয়ে গেল। দেখ কমে নাকি, না কমলে কাল কোচিংয়ের থেকে আসার সময় ডাক্তারের কাছে নিয়ে যাব। ডিনার করে ওষুধ লাগিয়ে ঘুমিয়ে যা। অনলাইনে দেখলেই খবর আছে। সাদিব ভাইয়ের মেসেজ দেখে মুখ ভেঙিয়ে উঠলাম। অনলাইনে থাকা যাবে না নাকি? যান, আসলাম না অনলাইনে। কিন্তু আপনি তো ভুলে গেছেন আমার কাছে ল্যাপটপ আছে। আজ আমার ভাই বোন মিলে মুভি দেখব, কিন্তু আপনি কিছুই জানবেন না। বাহ শেফা, তোর মাথায় অনেক বুদ্ধি। কিন্তু সাদিব ভাইয়াকে শুধু ওকে মেসেজটা পাঠালাম। ডিনার করে লিভিং রুমে বসে সবাই আড্ডা দিচ্ছি, আর বাকিরা ইতিহাপুর বিয়ের আলোচনা করছে। যতটুকু জেনেছি ইতিহাপুর বিয়ে আর 2 মাস বাকি আছে। আহা কত মজা হবে। বিয়ের কথা শুনতেই আমাদের মুভি দেখার প্ল্যান চেঞ্জ করে আমরা বিয়ে নিয়ে প্ল্যান করতে লাগলাম। পরের দিন সকালে নাস্তা করে খালামণি আর ইতিহাপু চলে গেলেন, কারণ আজ ওদের বাসায় দাওয়াত। যদিও কাজের লোকেরা খালামণিদের সব কাজ করেন, কিন্তু রান্নার কাজ শুধু খালামণি করেন। কাজের লোকেরা সব কাঁচা জিনিস ধুয়ে কেটে রেখেছেন। খালামণি গিয়ে নাকি শুধু রান্না করবেন। দুপুর 12টার দিকে আমরা খালামণির বাসার দিকে রওনা দিলাম। মা, ভাবি, নানু, মামি আর ইসলাল ভাইয়া গাড়ি করে যাচ্ছে, আর আমি, ঝুমু, রাফসান ভাইয়া, জুরু আমরা হেঁটে যাচ্ছি। 5 মিনিটের পথ এই বাসা থেকে ওই বাসা। বাবা আর মামা ওনার নাকি জোহরের নামাজ শেষ করে আসবেন। গেট দিয়ে ঢুকতে দেখলাম সাদিব ভাইয়া 3-কোয়ার্টার প্যান্ট আর টি-শার্ট পরে বাগানের দিকে ল্যাপটপ নিয়ে বসে কি করছেন। সাদিব ভাইয়াকে দেখা মতোই রাফসান ভাইয়া ঘরে না ঢুকে বাগানের দিকে চলে গেল। আমি আর জুমু ঘরে ঢুকতে ঢুকতে বকবক করতে লাগলাম। শেফা, বেব, এই তোর ভাইটা তো রাগী কেন রে? আমি এক ফ্রু উঁচু করে বললাম, তোর ভাই থেকে অনেক কম। তাছাড়া তুই আর সাদিব ভাইয়া যা রাগী, তোদের কাছে অন্যদের রাগ একদম ফিকে। হ্যাঁ, তারপর বল। আমার ভাইয়া রাগী হলেও অনেক ভালো। দেখবি তোর কপালে আমার ভাইয়ার মতোই একটা বর জুটবে। কথাটা বলে চুমু আমাকে একটা খোঁচা মেরে দৌড় দিল, আর আমিও চুমুকে মাইট দেওয়ার জন্য তার পিছে দৌড় দিলাম। সাদিব ভাইয়াদের বাসার উপরে নিচে অনেকগুলো রুম, তবে নিচে কেউ থাকে না, সবার উপরে রুমগুলোতে থাকে। জুরাইন তো আসা মাত্রই সাদিব ভাইয়ের রুমে চলে গেল ভিডিও গেমস খেলার জন্য। সাদিব ভাইয়ের রুমটা অনেক বেশি সুন্দর। অবশ্য ওদের বাসার সব রুম সুন্দর। নাস্তা খেতে ইতিহাপু আমাদের ডাকতে এসেছে। আমরা 3 জন মিলে সাদিব ভাইয়ের রুমে গেলাম। জুরু আর আফসান ভাইয়া মিলে গেমস খেলছে। এই ভাই, তোর আয়, নাস্তা করবি না?
ওরা ওদের মতন কথা বলছে আর আমি রুম দেখছি। 1 মাসের ভিতরে আবার ওই রুমের ডিজাইন উনি চেঞ্জ করে ফেলেছেন। টাকা থাকলে যা হয় আর কি। বেশ সুন্দর লাগছে রুম। এক পাশে এত বড় ওয়াল ফিটিং কাবার্ড, একসঙ্গে গেমিং জোন, এক পাশে পিসি, রুমের মাঝখানে সুন্দর বড় একটা খাট, আর চারপাশে সুন্দর সুন্দর লাইট এবং পুরো রুম জুড়ে নানা শোপিস আর ওনার ছবি। আমি ওনার রুমের বেলকনির দেখতে গেলাম। আবার বেলকনিতে নতুন ডিজাইন করেছেন, কারণ আগে অন্যরকম ছিল। খালার বাসায় আসলে সাদিপ ভাইয়ের রুমে আসা হয় না, কারণ জেনে শুনে আমি বাঘের কাছে আসতে রাজি না। শেফা এদিকে দেখতে ব্যস্ত, আর এইদিকে ইতি ট্রিক করে সবাইকে নিয়ে রুম থেকে চলে গেল। বেলকনি ভালোভাবে দেখে আমি পিছন ফিরতেই দেখি বেলকনির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সাদিপ ভাইয়া। শুধু ট্রাউজার পরে খালি গায়ে দাঁড়িয়ে আছেন, মুখে তার শয়তানি হাসি। এইমাত্র শাওয়ার নেওয়ার কারণে ওনার গায়ে বিন্দু বিন্দু পানি জমেছে আর চুলগুলো এলোমেলো হয়ে আছে। আমি এক নজর তাকিয়ে ওনার দিকে চোখ সরিয়ে নিয়ে আমার চোখ নিচে নামিয়ে ফেললাম। মনে হচ্ছে আমার গলা একদম শুকিয়ে গেছে, কারণ সাদিপ ভাইয়াকে কখনো আমি এই অবস্থায় দেখিনি। আমি সাদিপ ভাইয়ার পাশ কাটিয়ে যেতে নিলে উনি দরজা থেকে সরে না দাঁড়িয়ে আরও ভালোভাবে সোজা হয়ে দাঁড়িয়ে রইলেন। আশ্চর্য, সরছেন না কেন ভাইয়া? আমি নিচে যাব। আর এইভাবে কেমনি দাঁড়িয়ে আছেন কাপড় ছাড়া? লজ্জা নেই আপনার? কোথায় কাপড় ছেড়ে দাঁড়িয়ে আছে? ব্ল্যাক ট্রাউজার তো চোখে লাগছে না? আর আমি একমাত্র তোর ব্যাপারে নির্লজ্জ। আস্তাগফিরুল্লাহ, কী সব কথাবার্তা! দেখি শরণ ভাইয়া, নিতে যাব। আর আপনার এই বডি ঢেকে রাখুন। আমার কেমন কেমন যেন লজ্জা লাগছে, লজ্জা করছে আমার। হ্যাঁ, দেখতেই পাচ্ছি আমি। কিভাবে লাল টমেটো হয়ে যাচ্ছিস? এত লাল হলে তো ভবিষ্যতে তুই পচতাবি। কথাগুলো বলতে বলতে উনি ভেজা তাওয়াল বেলকনির হ্যাঙ্গারে ঝুলিয়ে দিতে নিলেই আমি সেই সুযোগে দৌড়ে রুমের ভিতরে চলে আসলাম। রুম থেকে বের হতে নিলেই পিছু থেকে সাদিপ ভাইয়া হ্যাচকা টানে একেবারে ওনার বুকের উপর গিয়ে পড়লাম। আমার হাইট একদম ওনার বুক সমান। মাত্র শাওয়ার নেওয়াতে সাদিপ ভাইয়ের সম্পূর্ণ শরীর একদম ঠান্ডা হয়ে আছে। লজ্জায় আমার গা কাঁপ, সাথে সাথে সম্পূর্ণ শরীর অবশ হয়ে যাচ্ছে এমনটাই মনে হচ্ছে আমার। সাদিপ ভাইয়া থেকে ছুটতে নিলে উনি আমার কোমর চেপে ধরলেন। ব্যাস, আমি শেষ। সাদিপ ভাইয়ের ঠান্ডা হাত আমার কোমরে লাগতেই আমার সম্পূর্ণ শরীরে কারেন্টের শক লেগে উঠল, আর আমি আতঙ্কে ওনার বুক খামচে ধরলাম। আরে শেফা, তুই কোথায়? ইতি আপুর আওয়াজ শুনেই সাদিপ ভাইয়া আমার দুবাহু ধরে ওনার কাছ থেকে দূরে সরিয়ে দিলেন। কতক্ষণ ওনার বুকের ভিতরে আটকে ছিলাম তা আমি নিজেই জানি না। হাতের ফোসকাতে অল্প একটু চাপ লাগলেও আমার মুখ ওনার বুকের ভিতরে চাপা পড়ায় কিছু বলতে পারছিলাম না। আর সাদিপ ভাই আমার পিঠ কোমর এমনভাবে আঁকড়ে ধরেছিলেন আমি নড়তেও পারছিলাম না। আরে তুই এখানে? তোকে আমি আরো কত জায়গায় খুঁজছিলাম। চল চল নিচে খেতে চল। ইতি আপুর ভাই আওয়াজ পেয়ে তুমিও আপু রুমে এসো আসার আগে তাড়াতাড়ি। সাদিপ ভাই আমাকে ছেড়ে উল্টো দিকে ফিরে নিজের টি শার্ট পরে নিলেন, আর আমি হাতের ফোসকাতে এক পাশ দাঁড়িয়ে ফু দিচ্ছিলাম। বড্ড জ্বলছে হাতটা। ওকে, তোরা যা, আমি আসছি। ইতি আপু আমার হাত ধরে টেনে নিয়ে যেতে নিলেন। সাদিপ ভাইয়া আবার বলে উঠল, নাস্তা করে শেষে ওর হাতে একটু বরফ দিয়ে দিস, এরপর একটু অয়েনমেন্ট লাগিয়ে দিবে। ওর হাতের ফুসকা এখনো ভালো হয়নি। ইতি আপু মুচকি হেসে বলল, ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমি আর ইতি আপু নিচে চলে গেলাম। ডাইনিংয়ে সবাই নাস্তা খাওয়া শেষ করে দিয়েছে। জুমু আমাকে দেখে তার পাশের চেয়ারে বসার জন্য চেয়ার টেনে দিল। একটু পরে সাদিপ ভাইয়া নিচে চলে আসলো। চেয়ারে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি গ্লাসে ফ্রুট জুস ঢেলে খেতে লাগলেন। সাদিক, পানি বা পানি জাতীয় কিছু বসে খেতে হয়। এত বড় ছেলে এসব ভুলে যাস কেমনে? খালামণির কথা শুনে সাদিপ ভাইয়া ছোট্ট করে সরি। বলে চেয়ারে বসে পড়ল। সাদিপ ভাইয়াকে দেখা মাত্র একটু আগের কথা মনে নাড়া দিয়ে উঠল। আমি সাদিপ ভাইয়ার বুকে মাঝে আঁকড়ে ছিলাম, ভাবতেই আমার গায়ে কাটা দিয়ে উঠছে। আর চোখে সাদিক ভাইয়ের দিকে তাকালাম। উনি আপাতত চুপচাপ নাস্তা করতে লাগলেন। আমার দিকে যেই ফিরতে যাবেন সাথে সাথে আমি অন্যদিকে ফিরে গেলাম। নাস্তা শেষে সবাই ডাইনিংয়ের পাশের সোফায় সিটে বসে কথা বলছেন, আর ইতি আপু আমার হাতে আইস কিউব লাগাচ্ছে। উফ, জ্বলে গেল। ইতি আপু যত্ন করে লাগিয়ে দিক, কিন্তু ফোসকাতে বরফ লাগা মাত্রই কেমন যেন জ্বলছে। আমি হাতের জ্বালার ভাবের কারণে আল্লাহ আল্লাহ করছি আর চোখের পানি ফেলছি। হঠাৎ সাদিপ ভাইয়া চিল্লিয়ে উঠলেন, এসব বাচ্চাদেরকে কিচেনে ঢুকতে বলে কে আল্লাহ জানে। সামান্য একটু ব্যথার কারণে সেই কাল থেকে কেঁদে চলেছে। আশ্চর্য, কাজ না পারলে করতে যেতে বলে কে? এতে তুই একটু আস্তে ধীরে অয়েনমেন্ট লাগিয়ে দে ওকে। আচ্ছা ভাই। আজব
ছোট মানে? কতটুকু ছোট? 19 বছর বয়স আমার। আমার ইচ্ছা আমি কিচেনে যাব আর ব্যথা পেলে না কেঁদে হাসবো। কান্না মাখা কণ্ঠে বলে উঠলাম, চুপ, অসভ্য। কিছু বলছে না দেখে কি মাথা উঠে যাবে? চুপচাপ বসে থাক। এই তো ওষুধ লাগিয়ে দিচ্ছে, মুখে মুখে তর্ক করবি তো দেখবি কি করে। আমি আর কিছু বললাম না। এভাবে নিজের বেইজ্জতি করানোর কোনো মানেই হয় না। কিন্তু আমার খালামণি দিলেন এক ধমক ওনাকে। কী সমস্যা তোর সাদি? বাচ্চা মেয়েটাকে কেন এমন বকিস সবসময়? আর একটা বকা দিলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। কাজ করতে বলো, ঠিক আছে, কিন্তু কাজ করতে গিয়ে নিচে চোট পাবে, এটা তো কোনো কথা নয়। যতবার ও এমন বেখেয়ালিতে ব্যথা পাবে ততবার আমি ওকে বকা দিব। কথাগুলো বলে উনি হনহন করে উপরে চলে গেলেন আর সবাই ওনার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওর মা নাকি ও আমার বাবা? আমি এই জিনিসটাই আজ পর্যন্ত বুঝলাম না। এই এক মানুষবাজি, কোনো মানুষকে পরোয়া করে না, আবার জড়িয়ে ধরে আমাকে। আমি অসভ্য না, আপনি অসভ্য। জুমু আমার কানে ফিসফিস করে বলে উঠল, এই যে সুন্দরী, আমার ভাইয়ের কি হলো আজকে? এত খেপেছে কেন তোর উপর? তোর ভাই আমার উপর কখন খেপে না বলতো? আমাকে বকা দেওয়ার জন্য ওনার কোনো কারণ লাগে না। হ্যাঁ সেটাই, আমার ভাইয়ের বউকে নিয়ে আমার অনেক টেনশন। ভাইয়া যে কি হাল করবে বেচারির, আল্লাহ জানে। হঠাৎ মাথায় এই কথা নাড়া দিল, সাদীপ ভাইয়া অন্য একটা মেয়েকে বিয়ে করবে। হ্যাঁ, তা তো করবে, না করার কি। আমিও না কি কি ভেবে বসে থাকি, কিন্তু আমার না এই কথা ভাবতে বেশ খারাপ লাগছে। লাঞ্চ সারতে সারতে প্রায় 2:10 বেজে গেল। কোচিং শুরু হবে 3টা থেকে। আমি আর জম্মু তাড়াতাড়ি উপরে চলে গেলাম। চুল আঁচড়িয়ে ওড়না সুন্দর করে সেটিং করে নিলাম। এরপর ব্যাগ নিয়ে চলে এলাম নিচে। সবার থেকে বিদায় নিয়ে আমি আর জম্মু গাড়ির কাছে গেলাম। গাড়িতে বসতেই সাদীপ ভাইয়া দুম করে আমার পাশে বসে পড়লেন। আমি ভ্রু কুচকে তাকাতেই জুমু ভাইয়াকে বলে উঠল, ভাই তুমি আজ আমাদের সাথে যাবা? মানে তোমার কি কোনো মিটিং আছে? চোখে দেখতে তো পারছিস। হ্যাঁ আছে। এমনি এমনিতে গাড়িতে বসে নে। ড্রাইভার চলেন। কথাগুলো বলে আমার গা ঘেঁষে বসে পড়ল। আমি যতই জুমুর দিকে চেপে যাচ্ছি ততই উনি আমার দিকে চেপে বসেছেন। ভালো লাগছে না আমার মোটেও কিছু। জুমুর কারণে কিছু বলতে পারছি না, তাই চুপচাপ বসে রইলাম ঝিম কেটে। কোচিংয়ে আসতেই সাদীপ ভাইয়া নেমে দাঁড়ানোর আগে আমি জুমু নামতেই ওর পাশ দিয়ে নেমে গেলাম। জুমু আর সাদীপ ভাইয়া কী আলাপ করছে, আমি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়েই আছি। তাসফিয়া আর তাসিফ তখন গাড়ি থেকে নেমে এলো। আমাকে দেখা মাত্রই আমার সাথে কথা বলতে লাগলো তাসফিয়া, কিন্তু তাসিফকে ইগনোর করার কারণে সে আপাতত চুপ করে আছে। জুমু আমার কাছে এসে আমার হাত ধরে দাঁড়ালো, কিন্তু কি ভেবে আবারও দৌড় লাগলো সাদীপ ভাইয়ার দিকে। আমার হাত জুমুর হাতে ছিল। অগত্যা আমাকেও যেতে হলো জুমুর সাথে। সাদীপ ভাইয়া তখনও গাড়ি নিয়ে ওয়েট করছিল। হয়তো আমরা কোচিংয়ে প্রবেশ করলেই উনি ওনার গন্তব্যে রওনা দিতেন। ভাইয়া আজকে কোচিংয়ের পেমেন্ট করতে হবে, দিয়ে দিও প্লিজ। আর নিতে আসবে না তুমি? জুমুর কথায় আমার হুঁশ আসলো। আল্লাহ, আজকে কোচিংয়ের বেতন দিতে হবে। ভর্তির টাকাও সাদীপ ভাইয়া দিয়েছিল, কিন্তু আমি আজ টাকাও আনিনি। সমস্যা নাই, কাল দিয়ে দেব। হ্যাঁ নিতে আসবো, ওকে দিয়ে দেব। এখন ক্লাসে যা, সাবধানে থাকিস। তোর সাথে শেফা বাচ্চাটাকে দেখে রাখিস। ড্রাইভার চলেন। বলেই চলে গেলেন সাদীপ ভাইয়া। কোচিংয়ে প্রবেশ করতে করতে তাসফিয়া বলে উঠল, এটা তোর ভাই সাদনান সাদিফ, অনেক হ্যান্ডসাম। কোনো একদিন পরিচয় করিয়ে দিস। ঝুমু হাসতে হাসতে বলল, আমার ভাই তো আগুনের গোল্লা। আচ্ছা দিব মিট করিয়ে। ঝুমুর কথা শুনে তাসফিয়া চোখ দুটো চকচক করে উঠল খুশিতে। তাসফিয়া মনে হয় সাদীপ ভাইয়ের উপর ফিদা হয়ে গেল। ধুর, কী সব ভাবছি। যার যা ইচ্ছা করুক। 1 মাস পরেই ফাইনাল এক্সাম শুরু কোচিংয়ের, আর এখন একটা করে সাবজেক্ট রিভাইজ চলছে। তাই যে স্যার যতক্ষণ লেকচার শেষ করতে সময় লাগে ততক্ষণ ক্লাস চলে। তাই কখনো আগে ছুটি হয়, আবার কখনো পরে ছুটি হয়। আজকে ছুটি একটু লেট করে হলো। সাদীপ ভাইও আজ মিটিংয়ে আটকে গেছেন। সবাই কোচিং থেকে বের হয়ে যাচ্ছে। আমরা কোচিং শেষ করে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলি আমরা 3 জন। আজও কথা বলছিলাম। ইমরান ভাইও নাকি মিটিংয়ে বিজি, তাই আমরা 3 জন একসাথে দাঁড়িয়ে কথা বলছি। আর তাসিফ কই আল্লাহ জানে। অবশ্য ও আমার মেয়েদের মাঝেই বা কী করবে। কিন্তু সিনিয়র ভাই মানে যারা BCS এর কোচিং করে, এদের মধ্যে 3 জন এসে আমাদের সামনে দাঁড়ালো। উফ, চল তো। আপনাদের কথা বলতে হলে ভাইয়াদের সাথে বলবেন, আমাদের সাথে কথা বলে লাভ নেই, আমি বলে উঠলাম। কারণ জুমু আর তাসফিয়া যে কোনো মুহূর্তেই ঝগড়া লাগিয়ে দিবে। ও আপনাদের নানি, কাম কাজ নেই আর?
এই চল তো। লাল শার্ট পরা একজন ছেলে ঝুমু কথাগুলো বলে আমার হাত ধরে অফিস রুমের দিকে চলে গেল, আর তাসফিয়া আমাদের সাথে সাথে চলে এলো।